সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে কথা বলতে চাই, সব জায়গায় হাত দিতে গিয়ে সরকারকে নিজের হাত পুড়িয়ে ফেলতে যাচ্ছে। ৩২ যুগ্ম সচিবকে এক ঝটকায় বাধ্যতামূলক অবসর। প্রশাসন, পুলিশ কিংবা সেনাবাহিনী বাদ যাচ্ছে না কোনো ক্ষেত্রেই। কিন্তু প্রশ্ন হলো, সরকার কি সব জায়গায় হাত দিতে গিয়ে নিজের হাতে পুড়িয়ে ফেলবে? আর 2018 রাতের ভোটের পর 2026 আগের দিনের ভোট, তাহলে আজকের কর্মকর্তাদের ভবিষ্যৎ কি? আজকে যারা 2026 নির্বাচনে দায়িত্ব পালন করেছে তাদের কি হবে? শেষ কোথায় এই ভয়ঙ্কর পরিস্থিতির? দর্শক, আপনারা জানেন যে গতকালকের ঘটনা, 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং যেটি গতকালকের অনলাইনে শিরোনাম হয়েছে, আজকের পত্রিকাগুলোরও অন্যতম একটি শিরোনাম হয়েছে যে চাকরি গেল 32 যুগ্ম সচিবের। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এক আদেশে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সরকারের 32 জন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাকে। কিন্তু কারা এই কর্মকর্তা, কি ছিল তাদের অপরাধ? অনুসন্ধানে দেখা যাচ্ছে বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তাদের অনেকেই 2018 সালের বহুল আলোচিত ও বিতর্কিত জাতীয় নির্বাচনের সময় বিভিন্ন জেলায় ডিসি বা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং দীর্ঘদিন ধরে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অলস বসেছিলেন। শেষ পর্যন্ত তাদের চাকরি হারিয়ে গেল। তবে ঘটনা কেবল জনপ্রশাসনের এই 32 জন যুগ্ম সচিবের মধ্যেই সীমাবদ্ধ নেই। আপনি যদি পুরো প্রশাসনিক ব্যবস্থার দিকে তাকান, তবে দেখতে পাবেন প্রশাসন, পুলিশ কিংবা সামরিক বাহিনী কোনো খাতেই কিন্তু বাদ যাচ্ছে না। একের পর এক পদচ্যুতি, বাধ্যতামূলক অবসর এবং বরখাস্তের ঘটনা ঘটে চলেছে। বিশেষ করে আমাদের সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীতে মাঝে মধ্যেই শোনা যাচ্ছে নানা চাঞ্চল্যকর কাহিনী। সেনা হেফাজতে নেওয়া হচ্ছে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের। গতকালকেও এমন ঘটনা ঘটেছে। এমন নানা গুঞ্জন ও খবর এখন বাতাসে ভাসছে। আমাদের আজকের আলোচনার মূল বিষয় কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে নয়। এই 32 জন অবসরে পাঠানোটা আমাদেরকে নাড়া দিয়েছে বিধায় আমরা আলোচনা করতে এসেছি। পুলিশে অসংখ্য কর্মকর্তাদের, সিনিয়র কর্মকর্তাদের অবসরে পাঠানো হয়েছে, প্রশাসনে পাঠানো হচ্ছে, সেনাবাহিনীতে পাঠানো হচ্ছে। আমাদের আলাপের মূল বিষয় পুরো রাষ্ট্রযন্ত্র ও রাষ্ট্রীয় ব্যবস্থার এই সার্বিক পরিস্থিতি। সার্বিকভাবে সরকার যেভাবে এখন সব জায়গায় হাত দিচ্ছে, তাতে একটি বড় প্রশ্ন সামনে চলে আসে, সরকারের হাত কি শেষ পর্যন্ত থাকবে, নাকি এই বড় খেলায় সরকারের নিজের হাতে পুড়ে ছাই হয়ে যাবে? প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে কে পরামর্শ দিচ্ছে, কারা পরামর্শ দিচ্ছে? আপনাকে বিপদে ফেলানোর মতো শত শত গর্ত খুঁড়ে ফেলানো হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে আইসিটিতে নেওয়া হয়েছে। এই যে সেনাবাহিনী, সেনা হেফাজতে নেওয়া আইসিটি মামলা, এগুলো কিন্তু নজিরবিহীন। এই পরামর্শগুলো আপনাকে কে দিচ্ছে? আপনাকে কিন্তু ভয়ঙ্কর বিপদে ফেলানোর জন্য এই কাজগুলো করানো হচ্ছে। আপনি ক্ষমতায় পূর্ণ মেয়াদ পূরণ করা তো দূরের কথা, এইভাবে যদি চলতে থাকেন, ইতিমধ্যে কিন্তু নানা জায়গায় নানাভাবে অসন্তোষ তৈরি হয়ে গেছে। প্রশাসনে অসন্তোষ, পুলিশে অসন্তোষ, সেনাবাহিনীতে অসন্তোষ এবং সাধারণ জনগণের মধ্যে জনপরিসরে একদম মুটে মজুর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। কারণ মানুষ দেখছে যে কি হচ্ছে দেশে। ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শ্রমজীবী মানুষের শ্রম নেই, কর্ম নেই, বাজারে ব্যবসা নেই, মানে ভয়ঙ্কর একটা অবস্থা। এই যে এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে এই যে রাষ্ট্রযন্ত্র যারা চালায়, আইন শৃঙ্খলা, প্রশাসন, তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে। প্রশ্ন আসছে যে যদি 2018 সালের নির্বাচনকে অপরাধ বা সমস্যা হিসেবে ধরা হয়, যেখানে ওই কর্মকর্তাদের ভূমিকা ছিল, মানে গতকাল যে 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো, তবে আমাদের একটু ইতিহাসের পাতা থেকে সাম্প্রতিক সময়ে ফিরে আসতে হবে। আমরা সবাই জানি 2018 সালের নির্বাচনকে সাধারণ মানুষ ও বিশ্লেষকরা ব্যাখ্যা করেন রাতের ভোট হিসেবে। আর সেই নির্বাচনে দায়িত্ব পালন করার অপরাধে বা সহায়তার দায়ে যদি আজ এত বছর পর কর্মকর্তাদের চাকুরি হারাতে হয়, তবে 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনকে আমরা কি বলবো?
যে 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলো, সেই নির্বাচনকে তো সাধারণ মানুষ বলছে আগের দিনের ভোট, অর্থাৎ ওটা ছিল রাতের ভোট। এটি আরো অ্যাডভান্স, আরো নগ্নভাবে ভোট কারুচুপি করা হয়েছে আগের দিনের ভোট হিসেবে। আজকে যারা দায়িত্ব পালন করছেন তাদের কি হবে? আসলে কর্মকর্তা কর্মচারীরা যারা দায়িত্ব পালন করেন, তারা যখন যে ক্ষমতায় থাকে সেই সরকারের দায়িত্ব পালন করেন। সরকারের দায়িত্ব যদি ওই কর্মকর্তা না পালন করেন, তাহলে তো তার সমস্যা হবে, তিনি চাকরি করতে পারবেন না। আজকে এত বছর পর ওই সময় কি করেছে সেটির খেসারত হিসেবে তাদের চাকরিচ্যুত করা হচ্ছে। আজকে যারা 26-এর নির্বাচনে আপনাকে ক্ষমতায় এনেছে তাদের কি হবে? এভাবে যদি চলতে থাকে তাহলে একটা রাষ্ট্রযন্ত্র আসলে চলতে পারে না। একদিকে 2018 রাতের ভোট, অন্যদিকে 2026-এর আগের দিনের ভোট, তাহলে নৈতিকতার মানদণ্ডটা আসলে কোথায় গিয়ে দাঁড়ালো? এখানেই উঠে আসে সবচেয়ে বড় ও উদ্বেগজনক প্রশ্নটি। 2026 সালের এই নির্বাচনে যে প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তারা দায়িত্ব পালন করলেন কিংবা সরকারকে নির্বাচনে জেতাতে সাহায্য করলেন, তাদের ভবিষ্যৎ আসলে কি? আজ যারা 2018 সালের ভোটের অজুহাতে চাকরি হারাচ্ছেন, কাল যখন আবার ক্ষমতার পট পরিবর্তন হবে বা অন্য কোনো পরিস্থিতি তৈরি হবে, তখন কি 2026-এর কর্তাদের ভাগ্য একই হবে? তারাও কি একইভাবে বলির পাঠা হবেন? সব মিলিয়ে দেশে এবং রাষ্ট্রযন্ত্রের ভেতরে যা চলছে তা অত্যন্ত সংকটময় এবং এক কথায় ভয়ঙ্কর। প্রশাসন একটি দেশের মেরুদণ্ড, পুলিশ আইন শৃঙ্খলার প্রতীক, আর সশস্ত্র বাহিনী একটি সার্বভৌম রাষ্ট্রের নিরাপত্তার শেষ ভরসা স্থল। যখন এই তিনটি সংবেদনশীল ও মৌলিক জায়গায় একসঙ্গে এত বড় অস্থিরতা তৈরি হয়, তখন সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হওয়াটাই স্বাভাবিক। একদিকে গণছাঁটায়, ওএসডি এবং চাকরিচ্যুতই, অন্যদিকে সেনা হেফাজতে নেওয়ার মতো থমথমে ঘটনা। এই সব কিছুর ইঙ্গিত দিচ্ছে যে রাষ্ট্রযন্ত্রের ভেতরকার ভারসাম্য বা ভারসাম্যের রাজনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার হয়তো কঠোর হাতে সব নিয়ন্ত্রণ করতে চাইছে কিংবা একটি বলয় তৈরি করতে চাইছে, কিন্তু ইতিহাস বলে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের ওপর একসঙ্গে চাপ প্রয়োগ করতে গেলে এবং প্রতিশোধের রাজনীতি চালু করলে একসময় পুরো শাসন ব্যবস্থায় ভেস্তে যাওয়ার ঝুঁকিতে পড়ে। দর্শক, আমরা কোনো নির্দিষ্ট দলের পক্ষ বা বিপক্ষের কথা বলছি না, আমরা বলছি একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামোগত সুরক্ষার কথা। 18 রাতের ভোটের কর্মকর্তাদের যদি আজ খেসারত দিতে হয়, তবে 26-এর আগের দিনের ভোটের কর্মকর্তারাও কাল নিরাপদ থাকবেন না। এই চক্র যদি চলতেই থাকে, তবে সরকারি আমলা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাষ্ট্রকে সেবা না দিয়ে শুধু শাসক দলকে সেবা দেওয়ার প্রতিযোগিতায় নামবেন এবং সত্যিকার অর্থে ভবিষ্যৎ প্রজন্ম, মেধাবী প্রজন্ম বাংলাদেশের প্রশাসন, পুলিশ, আর্মি, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীতে আসলে চাকরি করবে কিনা, করতে আসবে কিনা, নাকি দেশ ছেড়ে চলে যাবে, এটি কিন্তু ভাবনার বিষয়। হাজারবার ভাববে যে এখানে চাকরি করতে গেলে একটা পর্যায়ে এই কাজ হতে পারে, এই শাস্তি পেতে হতে পারে, তাহলে কেন চাকরি করবে? সব মিলিয়ে যা চলছে তা সত্যি এক ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এখন একটাই প্রশ্ন পুরো দেশবাসীর মনে, যে এর শেষ কোথায়? রাষ্ট্র কি তার এই অস্থিরতার ঘূর্ণিপাক থেকে বের হতে পারবে, নাকি এই সার্বিক রাজনৈতিক ও প্রশাসনিক আগ্নেয়গিরি পুরো ব্যবস্থাটাকে গ্রাস করে ফেলবে? তারেক রহমান যেভাবে দেশ চালাচ্ছেন, 6ষ্ঠ মাস চলছে, এই 6ষ্ঠ মাসে তারেক রহমানের জন্য হয়তো একদম হলফ করে বলছি যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে। কারণ চারিদিকে হাত দিতে গেলে হাত কিন্তু পুড়ে যাবে, সেদিকেই যাচ্ছে তারেক রহমানের সরকার। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।